আজকে পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে সেটা কোনো ভদ্র সভ্য মানুষের শাসন ব্যবস্থা নয়। এটা ইতর ছোট লোকদের একটা শাসন ব্যবস্থা, এবং এই ইতর ছোট লোকরা এরা অন্য ইতরদের বিভিন্ন রকমের কুকর্মে উৎসাহিত করে, এবং কুকর্ম হয়ে যাবার পর সেই কুকর্ম ঢাকা দেওয়ার জন্য যত রকমের চেষ্টা পারা যায় করে। আপনি তো আসল জিনিসটাই পুড়িয়ে দিলেন, দিয়ে বলছেন আমার কোনো লেনাদেনা নেই। এই ন্যাকামির কি মানে আছে? লেনাদেনা নেই তো কি আছে? মৃতদেহটাকে দ্বিতীয় পোস্টমর্টম করলেই বোঝা যেত যে আরো কি কি আছে সেখানে। আজকে যা উঠে আসছে বিভিন্ন তথ্য থেকে, সে তো আরো ভয়ঙ্কর। সেখানে কতটা বীর্য পাওয়া গেছে? 150 গ্রাম বীর্য। তাহলে একটা পত্রিকায় লিখেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট থেকে আসতে হবে। যদি কিছু পাওয়া যায় হয়তো দেখা যাবে, হয়তো দেখা যাবে যে কিছুই পাওয়া যায়নি, পোস্টমর্টম রিপোর্টে থাকবে। পোস্টমর্টম রিপোর্টে হয়তো থাকবে যে মেয়েটিকে আদর করা হচ্ছিল কোমল ভাবে, সেই জন্য তার শরীরে এত ক্ষত, সেই জন্য তার পেলভিক বোন ভেঙে গেল, সেই জন্য তার হাইওয়েড বোন ভেঙে গেল। এটাও থাকতে পারে। এটা যদি থাকে আমি আশ্চর্য হব না। মমতা ব্যানার্জি যে শাসন গত কিছুদিন ধরে এই বাংলায় চালাচ্ছেন, এই ধরনের নিকৃষ্ট মানের শাসন পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমার খুব সন্দেহ আছে। না না না, উনি যদি মৃতদেহটিকে রেখে দিতেন 3 দিন, কি মহাভারত অশুদ্ধ হতো? তিনি সেই ঝুঁকি নেবেন না, কারণ দ্বিতীয় পোস্টমর্টম যদি হয় তাহলে সেখান থেকে উঠে আসবে হয়তো যে কতজন সেখানে ছিল। ফরেনসিক যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা একেবারে কাঁটায় কাঁটায় মিলিয়ে দেবেন কে কে ছিল, কতজন ছিল, কত কিছু জানে, আইনের কিছু জানে, এবিসিডি জানে। ওই দুর্নীতিগ্রস্ত মানুষের কথা আমাকে বলবেন না। ও কিছু জানে, এনকাউন্টার বানানটা লিখতে পারবে। ও কি একটা রাজনীতিবিদ? ওর কথা শুনবে ওর যারা চাকর বাকর, তারা সাধারণ মানুষ, তাহলে ওর কথা শুনবে, কান করবে, লোকে হাসবে, হ্যাঁ করে হাসবে। চুপ করতে বলুন। ও জানে কখন অর্ডিন্যান্স আনা যায়, কখন অর্ডিন্যান্স আনার প্রয়োজন হয়, এ সম্বন্ধে কিছু ধারণা ওর আছে? এটা অশিক্ষিত দুর্বৃত্ত, ওর কথা বলবেন, ওর কথা বলবেন না। ওর বাকি এইসব অভিষেক কিসব নাম বলছেন, এদেরকে আমি মনুষ্য সমাজের মধ্যে গণ্যই করি না। সুতরাং তাদের কোনো প্রশ্নের, তাদের কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না। যেখানে সে মারা গেছে সেখানেই পোস্টমর্টম করালেন। ওই একটা অধ্যক্ষ, সে নাকি আর একটা ভাইপো শুনতে পাচ্ছি, আর এক ধরনের ভাইপো মুখ্যমন্ত্রীর, ওই সন্দীপ ঘোষ নাকি, তাকে মাথায় রেখে, মানে ওই কলেজের টপে রেখে প্রিন্সিপাল হিসেবে একটা পোস্টমর্টম করালেন তাড়াহুড়ো করে, মৃতদেহটা বের করে নিয়ে গেলেন, পুলিশকে দিয়ে পুড়িয়ে দিলেন। এই ঘটনা যেখানে ঘটছে সেখানে আইনের শাসন নেই, সেখানে সংবিধানের কোনো শাসন নেই, সংবিধানের কোনো মান্যতা নেই। সুতরাং 356 অতি অবশ্যই এখানে যত তাড়াতাড়ি সম্ভব জারি করা উচিত। এই যে খুন এবং অন্য নিগ্রহ, সেটা একজনের কাজ নয়, এটা হতেই পারে না। আমি আমার 24 বছরের আইনজীবিকার অভিজ্ঞতা এবং 6 বছরের বিচারপতি থাকার অভিজ্ঞতা এবং বিভিন্ন আইন পড়া এবং কেস ল পড়া, এই অভিজ্ঞতা থেকে বলছি যে এটা একজনের কাজ নয়, এটা একাধিক লোকের কাজ। সে 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। গ্যাংরেপই হওয়া উচিত। আজকে পোস্টমর্টম রিপোর্ট সামনে এসছে কিনা আমি এখনো জানি না। যদি সামান্য আমার একটা কানে এলো, শোনা যাচ্ছে যে মেয়েটির নাকি, কি বলবো, আপনি একজন মহিলা, না বলতে পারেন অবশ্যই, এখন মেডিকেল ব্যাপারগুলো বলতে এক মহিলার পেলভিক বোন ভাঙা। ছি 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 ছি, মানে এত ছোট লোক, নিকৃষ্ট মানের লোক দের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ আজ শাসিত হচ্ছে, এবং এই ধরনের লোক নিকৃষ্ট মানের এমন ভাবে পশ্চিমবঙ্গকে
নিয়ন্ত্রণ করছে, সভ্যভদ্র মানুষের মাথার উপর চেপে বসেছে, তা অকল্পনীয়। আজকে যেখানটা একেবারে মানুষজনের যাওয়া বন্ধ রাখা উচিত, সেখানে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই অভিযোগটুকুই বা কেন উঠবে যদি সেটা সত্যি না হয়? আমি টিভিতে দেখেছি একটু আগে। এখন যারা ভাঙছেন বা যারা বলবেন, যারা এটার বিরোধিতা, এইটা চাইছেন যে সব ঢাকা পড়ে যাক, তারা বলবেন এই দেয়ালটা অন্য দেয়াল, এটা ওই দেয়াল নয়। ঠিক আছে, তো সেই জন্যই এটা আরো ভালো করে জেনে নেওয়া উচিত, একেবারে তথ্যনিষ্ঠ হওয়া দরকার। করে দেওয়া উচিত, পুলিশ তো তা করবে না। পুলিশের বিরাট একটা অংশ এই মমতা ব্যানার্জি এবং তার দলের দালাল হয়ে গেছে, এবং তার জন্য তারা বিনিময়ে কি পাচ্ছে তা তদন্ত করলে উঠে আসবে। বাংলাদেশের কাণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময়, এখানে যে কোনো সময়। পাশের রাজ্য বাংলাদেশ, পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যা হয়ে গেছে, পালিয়ে আসতে হয়েছে তাদের একজন প্রধানমন্ত্রী, তাদের একজন প্রধানমন্ত্রীকে। এখানেও কাউকে না কাউকে পালিয়ে হয়তো চলে যেতে হতে পারে অন্য কোথাও। তা সেব না, এর কি জন্য যোগ্যতা আছে রাজ্য চালানোর? হ্যাঁ, উনি দ্বিতীয় টিপে বসে দুধ বিক্রি করতেন হরিণঘাটার, ওইটাই ঠিক ছিল। সিবিআই এর যে অফিসাররা আছেন, তাদের ব্যক্তিগত সম্পত্তির খতিয়ানও নেওয়া দরকার। তাহলে বোঝা যাবে যে তারা কি কত ব্যক্তিগত সম্পত্তি, তাদের যে মাইনে পাওয়া মাইনে থেকে যা হতে পারে সেটার সঙ্গে কোনো সাযুজ্য আছে কিনা। এইটাতে যেটা হচ্ছে, এটা তো কোনো তদন্ত নয়, এটা তদন্তের নামে একটা ভাঁওতাবাজি। মমতা ব্যানার্জি হঠাৎ বললেন যে আমার কোনো লেনা দেনা নেই, সিবিআই হলে হতে পারে, কেউ যদি চায় আমি সিবিআই এ অরাজি নই। কোন মমতা ব্যানার্জি? যে মমতা ব্যানার্জির প্রশাসনের কাজের বিরুদ্ধে আমি অন্তত 14টা মামলায় সিবিআই এর অর্ডার করেছিলাম। তখন তিনি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের উকিল বা দালাল এসব নিযুক্ত করে মামলা লড়েছেন, সেই মামলা এখনো চলছে। তাহলে তখন কি তার লেনা দেনা ছিল? সেই যে তদন্ত শুরু হয়েছিল, আরো যে 3জন 4জন বা 5জন আছে, তাদেরকে চাপা দিতে চাইছে, তাদেরকে ঢাকা দিতে চাইছে, লুকোতে চাইছে। সেই জন্য নিশ্চয়ই নিশ্চয়ই, নাহলে আপনি বলুন না, কার এত সাহস আছে? ধরে নিন সিপিএম এর বা বিজেপির বা কংগ্রেসের কোনো ছেলের, কোনো সমর্থকের এরকম সাহস থাকবে যে রাত্রি 3টের সময় একটা সরকারি হসপিটালের 4 তলায় না 6 তলায় ঢুকে গিয়ে একটি মেয়ে শুয়ে আছে, তাকে গিয়ে রেপ করার? এটা শুধুমাত্র তারই থাকবে বা তাদেরই থাকবে যারা জানে যে আমি এই কাণ্ড ঘটালে আমাকে বাঁচিয়ে দেবার মতো আমার অনেক বাবা আছে। এরা সব একাধিক পিতার সন্তান, বুঝতে পেরেছেন তো? আর বাড়িতে কে ডাক্তার আছে, কে গুন্ডা আছে, কে কাটমানি খাওয়া লোক আছে, সেসব নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাইছি না। আমি শুধু মমতা ব্যানার্জির কথা বলতে চাইছি, যিনি এই প্রমাণটাকে, যেখান থেকে আরো অনেক জিনিস পাওয়া যেত, সেই ডেড বডিটাকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কেন? তিনি জানেন না যে সেকেন্ড পোস্টমর্টেম হয়? তিনি তো জানেন, আরো 5টা লোক জানে, তো তার তো কোনো সুযোগ আপনারা দিলেন না। আপনি পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রীর, কিন্তু বলছি আপনি অনেকটা লেট করে ফেললেন না? এই ঘটনা এত দিন পর আপনি মুখ খুলছেন, আপনার থেকে অনেকেই এক্সপেক্ট করছিল আপনি কখন মুখ খুলবেন। কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? না, আমি তো মুখ খুলতে দেরি করিনি। আমি আমার যে কনস্টিটিউয়েন্সি তমলুক, সেখানে এর মধ্যে অন্তত 6টা মিছিল, বিক্ষোভ সমাবেশ। যেমন আজকে আমি রাত্রিবেলা 10টা নাগাদ বাড়ি ফিরেছি, আজকেও তো মেচেদাতে বিক্ষোভ সমাবেশ ছিল, মৌন মিছিল ছিল, মোমবাতি নিয়ে প্রায় 200 লোক হেঁটেছেন একসঙ্গে, সবাই দেখেছেন। কিন্তু প্রতি জেলায় শুরু হয়ে গেছে। আমাদের উপর তো নির্দেশ আছে যে বিধানসভা কেন্দ্র অনুযায়ী বিক্ষোভ সমাবেশগুলো করতে হবে। আমি তো প্রতি জায়গায় করে এসেছি, সব জায়গাগুলো নয়, অনেকগুলো জায়গায় করে এসেছি। তো সেইটা যখন করছিলাম তখন মিডিয়া আমাকে কভার করেনি, সেটা তারা নাই করতে পারে, সেটা তাদের পলিসির উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি মুখ খুলেছি, সেখানে তো আমি বক্তৃতায় যখন ভাষণ দিয়েছি তখন তো বলেছি
যে কি অবশ্যই পদত্যাগ চাইবো না। এনার কি জন্য যোগ্যতা আছে রাজ্য চালানোর? হ্যাঁ, উনি দ্বিধর টিপে বসে দুধ বিক্রি করতেন হরিণঘাটার, ওইটাই ঠিক ছিল। উনি তারপর কি করে জানেন এটা মুখ্যমন্ত্রী না কি হয়ে গেছেন? আমাদেরও দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মানুষ তারাও তো একই রকম, এই ধরনের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে। মানুষকেও তো শোধরাতে হবে। মানুষের লেজুর বৃত্তি ভাই আমি করব না, বা অন্য যাদের সঙ্গে যোগ দিয়েছি আমি চাইবো না তারাও মানুষের লেজুর বৃত্তি করুক। মানুষকেও শোধরাতে হবে, তাদেরকেও ভাবতে হবে যারা শাসন করার যোগ্য কিনা। তারা ভোট দিচ্ছে কেন? কোনো সময় তো, অনেক সময় তো হয়ও না। যেমন আমি আমার কেন্দ্রে বলতে পারি, কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত সতর্ক ছিল, তা সত্ত্বেও এদের এই চ্যাংড়া ছোঁড়া যে আমার বিরুদ্ধে ধরেছিল, নির্লজ্জ, এখন মুখ দেখায় দেখি টিভিতে আবার, সে এত ভোট পেল কি করে? মানুষ তো তাকে ভোট দিয়েছে, সেখানে তো রিগিং হয়নি কোথাও। মানুষ তো ভোট দিয়েছে, অন্তত আমার নজরে আসেনি কোথাও রিগিং হয়েছে বলে। মানুষ কেন ভোট দিল এটা মানুষ ভেবে দেখবে না? সবসময় আমরা ভোট পাওয়ার জন্য মানুষের চামচাগিরি করবো নাকি? সাধারণ মানুষকে স্পষ্ট জানিয়ে দেবো, তুমি যার যোগ্য তুমি সেরকম শাসকই পাবে, তার চেয়ে ভালো শাসক পাবে না। যে ধরনের শাসনের যোগ্য সেই ধরনের শাসন পাবে।